আচ্ছা নমস্কার, মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা তোমাদের এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, যেমন হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিএইচও বা সিএইচএ রিক্রুটমেন্ট বা SLST2 শিক্ষাক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি, হ্যাঁ বিভিন্ন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, তো সেগুলোতে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে সেটা হচ্ছে ওবিসি নিয়ে একটা জটিলতা। তো ওবিসি নিয়ে এই জটিলতা কবে কাটতে চলেছে, পাশাপাশি হাইকোর্টে নতুন করে ওবিসি নিয়ে আরও একটা কেস কিন্তু দায়ের হয়েছে। তো সেই কেসটা কি, পাশাপাশি রাজ্য সরকারের কি সিদ্ধান্ত হতে পারে ওবিসি নিয়ে, এবং হাইকোর্টের যে কেসটা মূলত কিছুদিন জাস্ট দু একদিন আগে যেটা দায়ের হয়েছে, সেই কেসে কি চাওয়া হয়েছে বা কোন বিষয়ের উপর ভিত্তি করে কেসটা হয়েছে। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো তোমাদের অন্যান্য কিছু বিষয় অবশ্যই শেষে থাকছে। ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে, আর বলে রাখি একটু হাইপ করবে। দেখো বর্তমানে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে চাকরি প্রার্থীদের কাছে এখন একটা বাধা, সেটা হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট যখন এখনো পর্যন্ত যেমন কিছু আসেনি, পাশাপাশি যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেগুলো কিন্তু একটু থমকে আছে। কি কারণে থমকে আছে সেটা সবার জানা, সেটা হচ্ছে ওবিসি নিয়ে একটা জটিলতা। যে রাজ্য সরকারের নতুন ওবিসি যে নীতি বা ওবিসির যে সংরক্ষণ সেটা 7%, এবং 2010-এর আগের যে জনগোষ্ঠী যারা ওবিসির আওতায় ছিল 66টা, তাদেরকে নিয়ে নতুন সংরক্ষণ হয়েছে 7%। এবং এই যে অনগোয়িং প্রসেসগুলো প্রায় প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড হয়েছিল বা নোটিফিকেশন পাবলিশড হয়েছিল, সেক্ষেত্রে ছিল 17% নিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল। এবার বিষয়টা হচ্ছে, তাহলে এই অনগোয়িং প্রসেসগুলো তাহলে 17% না 7%, এটা নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে, যেটা সমাধান বা আইনি পরামর্শ মেনে বা আইনি বিষয়গুলো দিকগুলো খতিয়ে দেখে রাজ্য সরকার এখনও কিন্তু ডিসিশন নিতে পারেনি। এবং সেই ডিসিশনটা হয়তো বা আগামী সপ্তাহে, আজকে যেমন রবিবার, আগামী সপ্তাহে এই আইনি পরামর্শ নিয়ে অনগোয়িং প্রসেসগুলোর যে ওবিসি নিয়ে জটিলতা, সেই জটিলতাটা সম্ভবত কাটতে চলেছে। সম্ভবত কথা কেন আমি বললাম, কারণ এক্স্যাক্টলি সেটা সঠিকভাবে বলা যাবে না যে আগামী সপ্তাহেই তার সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে কিছু বিষয় তোমাদের, যেমন SLSTর ক্ষেত্রে আগে বলি, তারপরে স্বাস্থ্যের ক্ষেত্রে বিষয়গুলো আসছি। যে SLST2 অর্থাৎ 2025-এ যেটা শুরু হয়েছিল, এই মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে 2016 চাকরি প্রার্থী অর্থাৎ যোগ্য চাকরি যে প্রার্থী বা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামও হয়েছে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার সঠিকভাবে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি এই ওবিসি রিলেটেড বিষয়ে। সেক্ষেত্রে আগামী 31শে অগাস্ট যেহেতু এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মেয়াদ অর্থাৎ এক্সটেনশন পিরিয়ডটা শেষ হতে চলেছে, সেক্ষেত্রে আগামী সপ্তাহে সরকার কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন এই এক্সটেনশনের বিষয়ে আবেদন করার ক্ষেত্রে। তো সেখানে MA ফাইল হয়তো বা করতে চলেছেন, এমনটাই সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং সেখানে সুপ্রিম কোর্টের ডিরেকশন কি হয়, এবং সেটা হয়তো আগামী সপ্তাহে না হলেও পরে তৃতীয় সপ্তাহে, অগাস্টের তৃতীয় সপ্তাহে সেটার সুপ্রিম কোর্ট থেকে কিছু ডিরেকশন আসবে। সেই ডিরেকশন অনুযায়ী SLST2 সেটা অর্থাৎ SSCর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিভাবে এগোবে, সেটা সুপ্রিম কোর্টের ডিরেকশন অনুযায়ী সেটা রাজ্য সরকার করবেন। আচ্ছা এবার বিষয়টা হলো স্বাস্থ্যক্ষেত্রে, তাহলে এই সিএইচও রিক্রুটমেন্টগুলো অনেকেই তোমরা বলছো যে সিএইচও 3টে বা 4টে জেলার ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে। তাহলে মেরিট লিস্ট পাবলিশড হয়েছে সেটা 17% নিয়ে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে অন্যান্য জেলার ক্ষেত্রে 17% না 7%? অনেকেই তোমাদের মতামত, অনেকেই এরকমই বলতে শুনলাম যে অনেকে বলছে যে 4টি জেলার ক্ষেত্রে যা হয়েছে হয়েছে, বাকি জেলার সিএইচও রিক্রুটমেন্টগুলো সেটা 7%, নাহলে ক্যান্সেলের দিকে যাবে। দেখো এগুলো সব বিভ্রান্তিকর যে কিছু বিষয়, যারা হয়তো বা রটাচ্ছে বিভ্রান্তিকর বিষয় নিয়ে। একটা কথা আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই। প্রথম কথা হচ্ছে, এই যে সিএইচও রিক্রুটমেন্ট জেলায় জেলায়, তার মূল বিজ্ঞপ্তি কিন্তু একটা ছিল, সম্ভবত 25/9/2025 তারিখ সম্ভবত হতে পারে। এই তারিখে একটা যে 3000 সামথিং সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে একটা কিন্তু নোটিফিকেশন পাবলিশড হয়েছিল। সেই নোটিফিকেশনটাই হচ্ছে সিএইচও নিয়োগের মূল বিজ্ঞপ্তি। এবার বিষয়টা হলো, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে, যে ভার্ডিক্টটা অনগোয়িং প্রসেসের উপর একটা বিরাট ভূমিকা রাখে। এই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়ের নেতৃত্বে 5 জনের অর্থাৎ 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ একটা ঐতিহাসিক রায় দিয়েছিলেন, যে দুটো, এই পার্টটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা বিষয় হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে যদি রিক্রুটমেন্ট যে নোটিফিকেশানে বা গ্যাজেট নোটিফিকেশানে যদি এরকম কোনো বিষয় উল্লেখ করা থাকে যে নিয়োগ চলাকালীন চাইলে রিক্রুটমেন্ট অথরিটি কোনো রুলস চেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে অতি অবশ্যই সেটা
চেঞ্জ করা যেতে পারে এবং সেটা রাজ্য সরকার করতে পারবেন। আচ্ছা, যদি এই বিষয়গুলো বা এই বিষয়ে মেইন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ না থাকে, তাহলে 7% সংরক্ষণের বিষয়টা কিন্তু এখানে আসছে না। সেক্ষেত্রে আইনি জটিলতা থেকে যাবে যদি 7% নিয়ে এই রিক্রুটমেন্ট প্রসেস সিএইচও কন্টিনিউ করা হয়। এবার বিষয়টা হচ্ছে 7% নিয়ে কন্টিনিউ করলে তাহলে যদি বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকে তাহলে গ্যাজেট ভায়োলেশন হবে, এবং গ্যাজেট ভায়োলেশন মানে শুধুমাত্র 4টা ডিস্ট্রিক্টের যে ফাইনাল মেরিট লিস্ট হয়েছে বলে সেই ডিস্ট্রিক্টগুলো সেগুলো থেকে গেল, বাকিগুলো বাদ হয়ে গেল, এমনটা কিছু নয়। গ্যাজেট ভায়োলেশন মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ সেখানে আইনি জটিলতা একটা সৃষ্টি হবে। তো এই বিষয়ে তোমরা যারা সিএইচও ক্যান্ডিডেট আছো, তোমাদের বলে রাখি, অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই। আগামী সপ্তাহে বা কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের ওবিসি নিয়ে আইনি পরামর্শ সমস্ত কিছু দিক খতিয়ে দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে চলেছেন। তো সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো যে কি হবে। আমরা কিন্তু আগাম এই বিষয়টা একদম বলতে পারি না যে 17% হচ্ছে না 7% হচ্ছে, কারণ সব দিক থেকেই একটা আইনি জটিলতা সেখানে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট যেগুলো হবে বা যেগুলো হবে বলে ইতিমধ্যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই 7% সংরক্ষণ সেটা থাকবে ওবিসির ক্ষেত্রে, এবং 66টা জনগোষ্ঠী সেখানে ওবিসির আওতাভুক্ত থাকবে। এবার আসি তোমাদের হাইকোর্টের যে নতুন একটা কেস দায়ের হয়েছে, সেই বিষয়টা হচ্ছে হাইকোর্টে SLST 2 রিলেটেড যে বিষয়ে কিছু একটা কেস দায়ের হয়েছে। সেটা হচ্ছে যদি 7% সংরক্ষণ নিয়ে SLST 2 রাজ্য সরকার কন্টিনিউ করে, সেক্ষেত্রে ওবিসির বাকি যে 10% সেটা জেনারেলে যেন কনভার্ট করা হয়, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যেন কনভার্ট করা হয় বা ইউআরে কনভার্ট করা হয়, সেই বিষয় নিয়ে বা সেই মর্মে একটা কিন্তু যে আদালত অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টে একটা নতুন করে কেস দায়ের হয়েছে। তো এই বিষয়টা, এবং যেহেতু এই বিষয় নিয়ে কেস করা হয়েছে এবং সেটা অবশ্যই তাহলে বিচারাধীন বিষয়, সেই বিচারাধীন বিষয়ে কেউ বলতে পারছে না যে আদতে কি হবে। ঠিক আছে, যেহেতু বিষয়টা বিচারাধীন আছে, এবার সেটা আদৌ জেনারেল কনভার্ট হবে কি না সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি থাকবেন বা বিচারপতি থাকবেন, ওনারাই সিদ্ধান্ত নেবেন যে এই বিষয়টা আদৌ হবে কি না বা সম্ভব কি না। যাই হোক, এই বিষয়গুলো তোমাদের বলার ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে, কারণ অযথা কিছু বিভ্রান্তিকর বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপাতত অযথা কেউ টেনশন করবে না। যেমন সিএইচের ক্ষেত্রে তোমরা উৎসুক হয়ে আছো বা অনেকটা উদ্বিগ্ন হয়ে আছো যে কবে এর ওবিসি নিয়ে ফয়সালা হয়, ওবিসি নিয়ে রাজ্য সরকার একটা ডিসিশন বা সিদ্ধান্ত নেন এবং নিয়োগ পদ্ধতিগুলো কন্টিনিউ করেন। সেক্ষেত্রে কিন্তু সবাই সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন রয়েছে। যেমন চাকরি প্রার্থীরা রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারও, নতুন সরকার 3 মাস পর হয়ে গেল, এখনও রিক্রুটমেন্ট প্রসেসগুলো ঠিকঠাকভাবে এগোচ্ছে না। এই বিষয়ে কিন্তু ওনারাও অনেকটাই চিন্তিত এবং সব আইনি দিক খতিয়ে দেখে কিন্তু ওনারা ডিসিশন নেবেন। ওকে, তো এই বিষয়টা জানানো ছিল। আর একটা বিষয় বলে রাখি তোমাদের, যে তোমরা যারা এবারে নার্সিং এন্ট্রান্স দিয়েছো, তোমাদের অনলাইন কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার ক্ষেত্রে তোমাদের যে গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ কোনগুলো তোমাদের যে চয়েস ফিলিংয়ে রাখবে না রাখবে সেই নিয়ে বিস্তারিত এর আগের ভিডিওতে বলেছি। এবার হচ্ছে অনেকে জানতে চেয়েছো তো তোমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে খরচ কীরকম হয়। দেখো, গভর্নমেন্ট কলেজে এটা 2021-এর একটা লিস্ট, যেটা ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস নার্সিং সেকশন স্বাস্থ্য ভবন থেকে প্রকাশ পেয়েছিল। এটা এখানে এএনএম জিএনএম থেকে শুরু করে ফিস স্ট্রাকচার প্রত্যেকটা কলেজের, যে কলেজগুলো এখানে অন্তর্ভুক্ত আছে সেই কলেজের ফিসগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের জিএনএম কোর্সে বিশেষ করে তাদের সেখানে হোস্টেল আছে কি নেই বা পার মান্থ কত খরচ হয় সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু আছে। তো এখানে গভর্নমেন্ট কলেজ বা অল গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে 144 টাকা তোমাদের কোর্স ফি, 144 টাকা, সেকেন্ড ইয়ারে 144 টাকা, থার্ড ইয়ারে 144 টাকা, অর্থাৎ 3 বছরের কোর্স ফি সেটা হচ্ছে 432 টাকা। আদার্স হোস্টেল ফ্যাসিলিটি যদি থাকে, সমস্ত কলেজের ক্ষেত্রে হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি নাও থাকতে পারে। সেক্ষেত্রে অনেকে ফার্স্ট ইয়ারে কোথাও হোস্টেল ফ্যাসিলিটি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রেই ফার্স্ট ইয়ারে হোস্টেল পাওয়া যায় না, বেশিরভাগ কলেজ এন্ট্রেন্সের ক্ষেত্রেই, অন্যান্য ক্ষেত্রে হয়তো বা কিছু ক্ষেত্রে পাওয়া যায়। তো এবার অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো, যে প্রাইভেট কলেজ বা প্রাইভেট নার্সিং ট্রেনিং স্কুলগুলো, সেক্ষেত্রেও তাদের ফিস কিন্তু ফিস স্ট্রাকচার সেখানে কিন্তু উল্লেখ করা আছে। আর এখানে যে বিষয়টা, ইএসআই হসপিটালগুলোতে ফার্স্ট ইয়ার যেমন ইএসআই হসপিটাল মানিকতলা 8,000 টাকা ফার্স্ট ইয়ারে হচ্ছে কোর্স ফি, সেকেন্ড ইয়ারে 6,000 টাকা, থার্ড ইয়ারে 6,000 টাকা, টোটাল 20,000 টাকা, এবং হোস্টেল ফি 4,000 টাকা, যেটা কিন্তু এখানে পার মান্থ 4,000 টাকা বলা আছে। আচ্ছা, এবার স্কুল অফ নার্সিং যেটা আছে বার্নপুর, সেইলের যেটা বার্নপুরে দেখো, ফার্স্ট ইয়ারে 45,500 টাকা কোর্স ফি, সেকেন্ড ইয়ারে 15,500 টাকা, থার্ড ইয়ারে 15,500, টোটাল 3 ইয়ারে জিএনএমে
৭৬,৫০০ টাকা কোর্স ফি, পাশাপাশি হোস্টেল চার্জ ৩,৬০০ টাকা। এটা 2021-এর যে 21-এর এটা এই ডাটাটা, ঠিক আছে, স্বাস্থ্য ভবন থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে পাবলিশ করেছে, নার্সিং ব্রাঞ্চ থেকে, এই অনুযায়ী আমি বলছি। তো ৭৬,০০০ টাকা 3 বছরের কোর্স ফি থাকছে, আর হোস্টেল চার্জ পার মান্থ এখানে ৩,৬০০ টাকা, সেটা এখন হয়তো অনেকটাই বেড়ে গিয়েছে। যাই হোক, এই ইনফরমেশনগুলো তোমরা অনেকেই চাইছিলে, তাই দেয়া। তো অবশ্যই প্রত্যেকেই, যেমন যারা অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছো, চয়েস ফিলিংটা ভালো করে করবে, এবং যারা গভর্নমেন্ট কলেজেই শুধু অ্যাডমিশন নিতে চাও, গভর্নমেন্ট কলেজগুলোকেই শুধু রাখবে, প্রাইভেট কোনো কলেজ রাখবে না। যারা গভর্নমেন্ট না পেলে প্রাইভেটে করতে ইচ্ছুক, সেক্ষেত্রে পরের দিকে, অর্থাৎ প্রথমে এএনএম এর কলেজ, তারপরে জিএনএম, তারপরে জিএনএম এর তোমার প্রাইভেট কলেজগুলো তোমরা রাখতে পারো, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী তোমাদের চয়েস ফিলিংটা করা সবথেকে বেটার হবে। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।